নমস্কার, আমি স্যান্ডি বিশ্বাস। এই ছবিটি বানানো হয়েছে শুধুমাত্র সমাজকে সচেতন করার জন্য। এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। জয় বজরংবলী। Cigarette smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। হ্যালো হ্যালো প্রিয়াঙ্কা, হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো তুমি এরকম করো না। দেখো আমাদের 2 বছরে একটা রিলেশনশিপ, তুমি এগুলো কেন করছো? হ্যাঁ, আমি একটা চাকরি জুটিয়ে নেবো, আমি তো গ্র্যাজুয়েট, একটু বোঝার চেষ্টা করো। আমাদের 2 বছরে একটা রিলেশনশিপ, সেটা তুমি কি করে এখন ভেঙে দিতে পারো? দেখো তুমি একটুখানি কিছুদিন ওয়েট করো প্লিজ, প্লিজ ইয়ার শিট। না, এই জীবন আমি আর রাখবো না। না, আমার ভালো লাগছে না, এই জীবন সত্যি ভালো লাগছে না। হে ভগবান, আমার এই জীবন দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই জীবন আমি আর রাখবো না। এক্ষুনি আমি আমার এই জীবন দিয়ে দেব। আমার জীবন থেকে সব হারিয়ে গেছে, সব। তাহলে বাকিটা আর কি রইল আমার এই জীবনে? এসো এসো বলছি, বসো এখানে, চুপ করে বসো। কি হয়েছে ভাই, এরকম করে সুইসাইড করতে যাচ্ছিলে কেন? কি সমস্যা তোমার? দেখুন, আমার অনেক সমস্যা। আমার সমস্যা আপনি ঠিক করতে পারবেন না। সমস্যা? কিসের সমস্যা তোমার? দেখে তো মনে হচ্ছে তুমি আমার অর্ধেক বয়সী। এইটুকু বয়সে তোমার কি এমন সমস্যা যে তুমি আত্মহত্যার মতো একটা মহাপাপ করতে যাচ্ছিলে? দেখুন, আমার যা সমস্যা আমি নিজেই জানি, আমি তাই নিজেকে শেষ করে দিতে চাই। আমার এই জীবন রাখার থেকে আর রাখা ভালো। চুপ করো তুমি। এই জীবন তোমার বাবা মার দেওয়া, স্বয়ং ঈশ্বরের দেওয়া। তোমার কোনো অধিকার নেই এই জীবনকে তোমার শেষ করার। আমার যা সমস্যা আমি নিজেই জানি, তাই আমি নিজেকে শেষ করে দিতে চাই। তোমার সমস্যাটা কি জানতে পারি? আচ্ছা, আমি ধরে নিলাম যে তোমার সমস্যার সমাধান আমি করতে পারবো না, কিন্তু ভাই একবার বলেই দেখো না তোমার কি সমস্যাটা। এমনও হতে পারে সেই সমস্যাটা বললে পরে তোমার মনের মধ্যে যে একটা বড় একটা পাহাড় জমেছে, বোঝ জমেছে, সেটা তো অ্যাটলিস্ট 10% হলেও তো কমবে। বলো না, একটা দাদা হিসেবে অন্তত আমাকে বলে দেখো, বলো ভাই। একটু বলা যাবে কি? কাশছো তো, দাঁড়াও দাঁড়াও, জল দি। না, এটা খাও। খাও। আর একটু খাও। এই তো, লক্ষ্মী ছেলে। এবার বলো তো ভাই, কি প্রবলেম গুলো তোমার, বলো। চুপ করে থেকো না ভাই, বলো। প্রথমে একটা ভালোই চাকরি করছিলাম, সেই চাকরিটা হারিয়ে ফেলি। তারপরে এই লকডাউনের বাজারে তো একটা চাকরি পাওয়া তো মুখের কথা না। এই লকডাউনের পর মার্কেট এতটাই খারাপ, একটা কোনোভাবে চাকরি জোটাতে পারছি না। বাবা প্যারালাইজড, ঘরের পুরোটাই আমাকেই দেখতে হয়। এবার বলুন, নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আমার আর কি আছে?
ও, এই সমস্যা। তুমি ঠিকই বলেছো, আজকের বাজারে চাকরি জোটানো বড্ড মুশকিল। আচ্ছা ভাই, তুমি পড়াশোনা কতটা করেছো জানো? আমি গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট? বাহ, ভেরি গুড। তো তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা ছেলে, তুমি সুইসাইড করতে যাচ্ছিলে? হ্যাঁ, তোমরা কি ভাবো বলো তো আজকালকার ছেলেরা, যে ওই পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চাপে সে, মানে কি পড়াশুনো করলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে আর একটা সরকারি চাকরি পেয়ে গেলে ব্যাস হয়ে গেল, সরকারি চাকরিটা চাকরি, আর কোনো কিছু না। কত কলকারখানা আছে, প্রাইভেট সেক্টরে কত জব আছে, ইন্টারভিউ কত দিতে পারবে। আর তাছাড়া তুমি তুমি তো একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলে, প্রাইভেট টিউশন পড়াতে পারো না? সেখান থেকে তো মাসে কিছুটা টাকা তোমার আসবে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সেগুলো তুমি দিতে পারো তো। আর এই সমস্ত জিনিস বাদ দাও, তুমি সাধারণ ছোট্ট কোনো বিজনেস সেটা তো তুমি স্টার্ট করতে পারো। আলটিমেটলি তোমার টাকার দরকার ভাই, চাকরির একটা উপাখ্যান, এত বড় একটা ডিগ্রি, এটা তোমার তো দরকার নেই। তুমি অলরেডি একটা ডিগ্রি হোল্ডার, গ্র্যাজুয়েট। হ্যাঁ, আবার এদিক থেকে দেখলে পরে ঠিকই আছে, তোমাদের মতো বেকার ছেলে পেলে অনেক মানে পড়াশুনো করে চাকরি বাকরি না পেয়ে সুইসাইড করে নিচ্ছে। কেউ মেট্রোতে করছে, আর কেউ গঙ্গা থেকে ঝাঁপ মেরে করছে, আর কেউ তো রাস্তাতে গাড়ি চাপা পড়ছে। দেখো ভাই, একটা কথা বলি, এই যে তোমার জীবনটা না, এটা তোমার বাবা মার দেওয়া, ঈশ্বরের দেওয়া। এই জীবনটাকে এইভাবে নষ্ট করো না। তোমার জীবনে আজকে কালো অন্ধকার আছে, কিন্তু মনে রেখো এই অন্ধকারের পর কিন্তু কালকে আবার নতুন সূর্য আলো উঠবে। জীবনটা কিন্তু একটা নতুন ভাবে তোমাকে গড়ে নিতে হবে। তুমি একটা যে কোনো অন্তত প্রাইভেট টিউশন দিয়ে তুমি স্টার্ট করো, 2 টাকা ইনকাম করো, দেখবে তোমার মনের মধ্যে একটা আলাদা পরিতৃপ্তি হবে, একটা আলাদা শান্তি হবে। মুখ খুলে বলতে পারবে না তুমিও ইনকাম করছো। আর সুইসাইড এটা কিন্তু তোমার কোনো সমস্যার সমাধান না। বুঝতে পেরেছো আমার কথাটা? এই ভুল যেন আর কোনোদিন করো না, নিজের জন্য না করো, অন্তত বাবা মার কথাটা ভেবো। আজকে তুমি যদি 2 পয়সা ইনকাম করো, কম করো, ইনকামটা করো যে কোনো ভাবে, অন্তত সেই বয়স্ক মানুষ দুটোর কথা ভেবে। আচ্ছা, তোমার বাড়িতে তুমি, তোমার কি কোনো ভাই বোন দাদা দিদি কেউ আছে? না। তাহলে তুমি একা? একা? আমি মার একা। মায়ের একা? আর তুমি একটা মাত্র ছেলে হয়ে তুমি সুইসাইড করতে যাচ্ছিলে? লজ্জা করে না তোমার? হ্যাঁ, এই এই আমার দিকে দেখো, লজ্জা করে না তোমার? হ্যাঁ, একটা বাবা মায়ের একটা মাত্র ছেলে তুমি, তুমি ছাড়া তাদের কেউ কিছু নেই। আজকে তোমার যদি কিছু হয়, ওই দুটো প্রাণীর কি দেখবে? তাদের কি কে দেখবে? একবারই কি মাথার মধ্যে কি এই সাধারণ কথা, তোমার মতো শিক্ষিত ছেলে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা ছেলের এত বড় একটা ডিগ্রি, তুমি এই সাধারণ কথাটা বুঝতে পারছো না? তোমার যদি কিছু হয় তোমার বাবা মা কি করবে? তাদের কি অবস্থা হবে? তারা কি বাঁচবে? বাঁচবে? তাহলে সাধারণ কোনো প্রাইভেট টিউশন বা যে কোনো জব করো, ছোটখাটো কোনো বিজনেস করো, কত কলকারখানা কত কিছু আছে, সেই সমস্ত জায়গাতে কিছু করো, যত সেলাই করো দরকার হলে, কিন্তু সেটা শান্তির হবে। 2 পয়সা ইনকাম করলে সেটা শান্তির হবে, তোমার বাবা মার চোখে জলটা মুছবে। আর কোনোদিন এই সুইসাইড করো না, করার চেষ্টাও করো না। কথাটা বুঝতে পেরেছো? ঠিক আছে, আর কি সমস্যা আছে বলো, বলো। আপনি বুঝতে পারছেন না, আমার একটা সমস্যা নয়, আমার অনেক সমস্যা। বেশ, আর কি সমস্যা আছে শুনি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ এখন আমাকে আর পাত্তা দেয় না। একে একে সবাই আমাকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক থেকে সব দিক থেকে আমাকে ব্লক করে দিয়েছে। এখন তারা নিজেদের ব্যস্ততা দেখায়।
এখন তো কাউকে দুদিন ফোন করলে তারা কথা বলে, আমার কাজ নেই তাই আমাকে সান্ত্বনা দেয়, তারপরে আবার সেই আমাকে ইগনোর করে চলেছে তারা। এবার বলুন তো আমি কি করব? কেউ ফোন ধরে না, কেউ কথা বলে না, প্রত্যেকটা মানুষ আমাকে ইগনোর করে চলেছে। তাই ভাবি যে নিজেকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই, নিজেকে শেষ করে দিই। কি করবো এবার আমি? নিজের মধ্যে আমি থাকতে পারি না। দেখো, যখন আমার কাজ ছিল, ভালো কাজ করতাম, টাকা পয়সা সব কিছু ছিল, তখন বন্ধু বান্ধবদের ডাকতাম, পার্টি দিতাম, তাদেরকে নিয়ে ঘুরে বেড়াতাম। আর এখন আমার কাছে যখন কিছু নেই, আত্মীয় স্বজনরাও আমাকে আপ্যায়ন করে না। হ্যাঁ, আগে আত্মীয় স্বজনরা আমাকে বলতো সোনার টুকরো, এখন কি বলেন জানেন? এখন বলে লোহার টুকরো। আচ্ছা, কি বললে? লোহার টুকরো? লোহার টুকরো? একটা কথা মনে রাখবে ভাই, আমরা বলি না সোনাকে অমূল্য রতন, সেই সোনাকে যখন একটা আকার ধারণ করতে হয়, একটা লোহার তৈরি হাতুড়ি দিয়ে কিন্তু তাকে মারতে হয়। হ্যাঁ, সোনার দাম পৃথিবীতে সব থেকে বেশি, কিন্তু সোনার দামটার জন্য যে লোহাটা তৈরি হয় না, লোহাটাকে যেটা দিয়ে মারে সেটা কিন্তু সব থেকে বেশি শক্তিশালী। সোনার থেকে শক্তিশালী লোহাটা। তোমাকে লোহার মতো হতে হবে। আর কি বললে? আত্মীয় স্বজন? হ্যাঁ, তোমাকে দেখে তো হাসি পাচ্ছি রীতিমতো। আত্মীয় স্বজন তোমাকে ব্লক করে দিয়েছে বলে তুমি সুইসাইড করতে যাচ্ছিলে? সত্যি আমি নিজেকে হাসবো না আমি তোমার পরিণতিকে দেখে হাসবো আমি বুঝতে পারছি না। ওই আত্মীয় আর তোমার দুঃসময়ে তোমার পাশে কে দাঁড়িয়েছিল? কেউ না। কেউ দাঁড়ায়নি না? ওই আত্মীয়রাই দাঁড়ায়নি। একবার কেউ খোঁজ নিয়েছিল? খোঁজও নেয়নি। একটু আগে বললে তো তোমার বাবা প্যারালাইসিস ছিল, সেই সময়তেও কেউ কিন্তু কোনো আত্মীয় তোমার রিলেটিভরা কেউ কিন্তু কোনো খোঁজ নেয়নি। তারা তোমাকে পাত্তা দেয় না, বন্ধু বান্ধবরা তোমাকে ব্লক লিস্টে ফেলে রাখে, আর তার জন্য তুমি সুইসাইড করতে যাচ্ছিলে। ভাই একটা কথা শোনো, এই স্বার্থপর দুনিয়াতে না শুধু একটাই মাত্র অর্থ আছে, অর্থ, টাকা। পয়সা ফেকো তামাশা দেখো, হিন্দিতে একটা কাহাবত আছে, মানি হ্যাঁ তো হানি হ্যাঁ। তোমার কাছে যতদিন টাকা থাকবে, এই আত্মীয় স্বজনই বলো বা বন্ধু বান্ধবী বলো, সবাই কিন্তু তোমার আগে পিছে ঘুরবে সুখের পায়রার মতো। কিন্তু তোমার কাছে যদি টাকা না থাকে, দূর দূর করে তোমাকে তাড়িয়ে দেবে। ভাববেও না যে ছেলেটা কেমন আছে, তার বাবা মা কেমন আছে, দুবেলা ঠিক মতো খেতে পাচ্ছে তো, ফোন করে জিজ্ঞাসা করবে না একবারও। বুঝলে? আপনি এই আত্মীয় স্বজনের কথা বলছেন না? আমার বাবা প্যারালাইজড। কি বলো? আপনাকে বলেছিলাম আগে বাবা প্যারালাইজড। হ্যাঁ, এই আত্মীয় স্বজন না একবারও আর বাবার খোঁজ নেয় না, কিন্তু হ্যাঁ এইটা টোন করে যে আমি একটা দামড়া ছেলে, ঘরে বসে আছি, বাবার চিকিৎসা করাতে পারছি না, চাকরি খুইয়ে বসে আছি, এইগুলো বলে। মিললো আমার কথাটা? আমি কি বললাম একটু আগে? একবারও কিন্তু তারা কিন্তু তোমাকে কোনো খোঁজ নেবে না। সাথে ঠাকুমা যখন মারা গেছিলেন, যখন শ্রাদ্ধ করেছিলাম, তখন প্রচুর মানুষ এসেছিল, প্রচুর মানুষ এসে কবজি ডুবে খেয়ে গেছে। কিন্তু আমার ঠাকুমা যখন আমাদের দেখতে না পেয়ে রাস্তা শুয়ে পড়তো, তখন একটা মানুষ বলেনি যে একটু ঘরে এসে শোও। যখন আমার ঠাম্মা যখন অসুস্থ হয়ে পড়লো, তখন একটা মানুষ দেখতে আসেনি। এটাই এটাই হচ্ছে যুগ, বাস্তব। এটাই হচ্ছে বাস্তব। ঠিক আছে, তোমাকে শক্ত হতে হবে, তোমাকে এগিয়ে যেতে হবে। আর ফ্রেন্ড,
ফ্রেন্ডের লাস্টে কি আছে? FRIEND, END, এন্ড। এই ফ্রেন্ডরা হয় কিন্তু শেষ হওয়ার জন্য। বুঝতে পেরেছো? আজকে তোমার কাছে যখন টাকা থাকবে তখন আস্তে পিস্তে এদিক ওদিক সেদিক থেকে অনেক ফ্রেন্ড আসবে। ফেসবুকে তোমার ফ্রেন্ড ফলোয়ার বেড়ে যাবে, ইনস্টাগ্রামে তোমার ফলোয়ার বেড়ে যাবে। কিন্তু তোমার কাছে যদি টাকা না থাকে, ফলোয়ার ঘটতে থাকবে একটা একটা একটা, তোমার জায়গা হবে কিন্তু ব্লক লিস্টে, আর চ্যাট লিস্টে তোমার কিন্তু জায়গা তখন আর হবে না। একবারও জন্য কেউ তোমাকে খোঁজ দিয়ে দেখবে না যে ছেলেটা কেমন আছে, তার বাবা কেমন আছে, তার প্যারালাইসিস বাবা কেমন আছে, তার মা কেমন আছে। এই আত্মীয় স্বজনও কিন্তু খোঁজ নেবে না, বন্ধু বান্ধবীরাও কিন্তু খোঁজ নেবে না। তাই তোমাকে শক্ত হতে হবে, উপার্জন করতে হবে, আর সেই সুখের পায়রা যে মানুষগুলো আছে না, তাদেরকে তোমাকে বুঝিয়ে দিতে হবে। একদিন তোমার টাইমও আসবে, তোমাকেও কিন্তু তখন তাদেরকে ইগনোর করতে হবে। আজকে যারা তোমাকে ইগনোর করছে, সেই সমস্ত প্রাণীদেরকে, মানুষ রূপী শয়তানগুলোকে তোমাকে ইগনোর করতে হবে। কারণ তোমার সময় কিন্তু আসবে ভাই। ঠিক বলেছেন। চক্র, এই জীবনটা হচ্ছে আমাদের চক্র। আজকে দুঃখ, কালকে সুখ। আজকে তোমার জীবনে দুঃখ দিচ্ছে, কে দিচ্ছে জানো? ঈশ্বর, প্রভু শ্রীরামচন্দ্রজি, শ্রী হনুমানজি। ওনারা না আমাদেরকে পরীক্ষা করে, ভালো কিছু দেওয়ার আগে না একবার করে পরীক্ষা করে যে আমরা আসলেও কিন্তু সেটা যোগ্য কিনা। এটা কিন্তু বাজিয়ে দেখে। আর যখন আমরা যোগ্য হই, তখনই কিন্তু আস্তে আস্তে করে আমাদের ভালো জিনিসগুলো তারা উপর থেকে দেয়। আর দেবে কিন্তু তারা হাত দিয়ে তোমাকে দিয়ে দেবে না, এই না আসো তোমার পকেটে দিয়ে দেবে না, কিন্তু তোমাকে করতে হবে, তোমাকে অর্জন করতে হবে, তোমাকে ছিনিয়ে নিতে হবে। তোমার সম্মান, তোমার প্রতিপত্তি যা তোমার ছিল, তা তোমার আগামীকালকেও কিন্তু আসবে। এই কথাটা মনে রেখো ভাই। প্রভু শ্রীরামচন্দ্র তিনিও কিন্তু একবার 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। কঠিন সময়ের জন্য তিনিও কিন্তু কঠিন সময়ের মধ্যে কিন্তু প্রতিপালন হয়েছিলেন। কেন? কেন? তিনি তো ভগবান ছিলেন। তিনি পারতেন না মুহূর্তের মধ্যে নিজের স্ত্রীকে লঙ্কা থেকে তুলে আনতে, ফিরিয়ে আনতে? তাকেও কিন্তু সাহায্য করেছিল তার এক পরম ভক্ত মহাবলী হনুমানজি। বুঝতে পেরেছো? তাই তোমাকে তোমার জীবনেও কিন্তু এই দুঃখের আকাল থেকে নতুন সূর্যের আলোয় তাকে মাথায় নিয়ে, গায়ে নিয়ে, ওই গোলাপি ওই আবির, আবির যে সূর্যটা ডুবছে, রক্তিম আবিরটা দেখতে পাচ্ছ, ওই যে লাল সূর্যটা, ওই রক্তিম আবিরকে মাথায় নিয়ে তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে। তোমাকে কিন্তু প্রতিটা পদে পদে তোমাকে কিন্তু ভগবান পরীক্ষা নিচ্ছে একটা ভালো সময়কে তোমাকে কিন্তু দেওয়ার জন্য। তোমারও ভালো সময় আসবে, আর তখন এই সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের তুমি ইগনোর করবে ভাই। করতেই হবে, প্রতিশোধ নিতে হবে না? এটা কলিযুগ, এখানে প্রতিশোধ নিতে হয়। শোধ আর প্রতিশোধ দুটোই কিন্তু নিতে হবে। বুঝতে পেরেছো? দাদা, সত্যি এতদিন যে আমি ভুল রাস্তায় চলছিলাম, আপনি সেই সঠিক রাস্তাটা আমাকে দেখাচ্ছেন। ধন্যবাদ দাদা, ধন্যবাদ দাদা। ওরে কিন্তু পাগল দাদা- ছেলে, কিন্তু দাদা, আপনার নামটা কি? আমার নামটা না যাক, অজানাই থেকে যাক না, নাম জানে কি হবে। দাদা বলে ডেকেছো, এই দাদা ভাইয়ের সম্পর্কটাই বড় না? ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। কিন্তু তোমার মুখ চোখ দেখে তো কিন্তু মনে হচ্ছে তুমি এখনো পুরোপুরি, তুমি কিন্তু কিছু একটা লুকাচ্ছ এখনো কিছু। এই বলো,
আবার কি হলো? আর অনেক সমস্যা আছে। আরে আরে ভাই 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 ভাই, সিগারেট, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আর এই বিষটা তুমি খেলে কি তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবে? এটা তোমাকে আরো ডিপ্রেশনের মধ্যে নিয়ে যাবে। স্বাস্থ্যই সম্পদ ভাই, তোমাকে বাঁচতে হবে। একটু আগে কি বললাম তোমাকে? বাবা মায়ের জন্য বাঁচতে হবে। তারা এখনো তোমার পথ চেয়ে প্রতীক্ষা করছে। আর এই সমস্ত জিনিসগুলো খেয়ে নিজের জীবনটা এরকম ভাবে নষ্ট করে দেবে তুমি? না, দাদা বলে দেখেছো না, তাহলে দাদার কথা শোনো। আর কোনোদিন এই সিগারেট খাবে না, বুঝলে? চলো। আমার তো আর একটা মেন সমস্যা আছে। আবারও মেন সমস্যা? কি শুনি? একটু আগে কথা বলছিলাম আমি আমার গার্লফ্রেন্ডের সাথে, নাম প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, নাইস নেম। যখন চাকরি ছিল, টাকা ছিল, বাইক ছিল, হাতে একটা ডিএসএলআর নিয়ে ঘুরতাম, তখন তখন আমাকে অনেক ভালোবেসেছে, আমার সাথে অনেক ঘুরেছে। কিন্তু এখন কি হচ্ছে? এখন আমাকে ইগনোর করে, ফোন করলে তোলে না। কয়েক মাস ধরেই এরকম করে বেড়াচ্ছে। বেশি দিন না, 45 দিন হবে। আচ্ছা, সেদিনই দেখলাম একটা ছেলের সাথে একটা, কি বলবো, ঠিক আছে, বুঝতে পেরেছি। না শুনুন, একটা ছেলের সাথে বাইকে করে সে ঘুরছিল। পরে জিজ্ঞাসা করে তো সে আমাকে বলে যে সে নাকি তাকে বিয়ে করবে। আচ্ছা, প্রথমে আমি ভেবেছিলাম যে ভাই বা বন্ধু, কিন্তু না, সে তো অন্য এক ব্যাপার। পরে ভাবলে কি যে অন্য ব্যাপার, তাই তো? তো গার্লফ্রেন্ড, একটু আগে তোমাকে যখন বলছিলাম আমি, ফ্রেন্ডের মধ্যে END আছে, আর এটা তো গার্লফ্রেন্ড, এর পিছনেও কিন্তু END অর্থাৎ এন্ড আছে। তাহলে আজকে যে মেয়েটা তোমার সুখের সময় তোমার সাথে ভালো বন্ধুত্ব করেছে, তোমার সাথে সময় কাটিয়েছে, তোমার যখন টাকা ছিল তখন তোমার সঙ্গে ঘুরেছে ফিরেছে, হ্যাঁ, যেখানে বলেছো সেখানে গেছে, তোমার DSLR দিয়ে ছবি তুলেছে, তোমার বাইকে চেপে এখানে ওখানে ঘুরে বেরিয়েছে, আজকে যখন তোমার কাছে কিছু নেই তখন তোমাকে ডিচ করছে। হ্যাঁ, আমাকে এটাও বলছে বেশি যদি ফোন করো তাহলে ব্লক করে দেবো। অলরেডি তো ফেসবুক থেকে আমাকে ব্লক করিয়ে দিয়েছে। দেখো, তাই আমি এই জন্য ভাবলাম যে বেশি ঘেটে লাভ নেই। হ্যাঁ, জীবনটা দিয়ে দিই, সুইসাইড করে ফেলি। হ্যাঁ, তাই আমি সুসাইড করি। আরে ভাই, তুমি একটা জিনিস কেন তুমি বুঝতে পারছো না? ওই মেয়েটি তোমাকে কোনোদিন আসলে ভালোবাসেনি। এই পৃথিবীতে না, এই কলিযুগে ম্যাক্সিমাম টাইপস অফ গার্লস, এরা কিন্তু না তোমার অর্থটাকে দেখে। ঠিক আছে, যখন তার বয়স 15 থেকে 17 হলো, সে একটা ইনফ্যাচুয়েশনের মধ্যে পড়লো, তারপরে নিজের পছন্দ মতো একজনকে 18 পরে তার সাথে রিলেশন করলো, বিয়ে কিন্তু করবে কোনো সরকারি চাকরিওয়ালা কাকুকে রেখে। টেকো মাথা, অনেক মাল আছে, তাদেরকে বিয়ে করবে। আমি কোনো মেয়েকে অসম্মান করছি না, প্রত্যেকটা মেয়েকে আমি সম্মান জানাই, কিন্তু জানো তো ভাই, একটা মেয়ে কিন্তু একটা ছেলের জীবনকে করতে পারে, আর একটা মেয়ে কিন্তু একটা ছেলের জীবনকে ধ্বংস করতে পারে। আর এই যে মেয়েটি বলছো, কি নাম? প্রিয়াঙ্কা।
এই মেয়েটি কিন্তু তোমার জীবনটাকে ঘোরার জন্য আসেনি, তোমার সুখের সময় এসেছিল। আজকে তোমার যখন এরকম করুণ পরিণতি, এইরকম যখন করুণ পরিণতি তোমার, তখন কিন্তু তোমাকে ছেড়ে ও কিন্তু অন্য একজনের সাথে বাইকে ঘোরাফেরা করছে। হ্যাঁ সেটাও দেখতে পাচ্ছি। দেখছো। এবার তারপরে তোমাকে এখন কি করতে হবে তাহলে? নিজের জীবনটা দিয়ে দেবে। ওই সিগারেট খাচ্ছিলে যেমন, হ্যাঁ, ওটা যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তেমনি এই মেয়েটিও কিন্তু তোমার জীবনের জন্য ক্ষতিকর। এই কিন্তু তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসেনি, এই মেয়েটি কিন্তু তোমার জীবনে অভিশাপ। তোমাকে কিন্তু এখন একটু আগে যেগুলো বললাম, কাজ করতে হবে, পয়সা উপার্জন করতে হবে, আর তোমার যখন সুখের সময় আসবে, আমি কথা দিচ্ছি তোমাকে, ওই মেয়েটি আবার তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করবে, কিন্তু তখন তোমাকে তাকে আর সাথে নিলে হবে না, কারণ তার আসল রূপটা কিন্তু তুমি দেখে ফেলেছো, তার আসল সত্যিটা কিন্তু তুমি জেনে ফেলেছো। নিজের চোখে দেখলাম সব কিছু। ব্যাস। এই যে ভগবান না পরীক্ষা নেয়, তোমার জন্য কে আসল ভালোবাসা, তোমার জন্য কে নকল ভালোবাসা, তোমার জন্য কে ঈর্ষা করে, প্রত্যেকটা কিন্তু ওই উপরওয়ালা, উনি কিন্তু পরীক্ষা নেন। আজকে তিনি পরীক্ষা নিয়েছেন, আজকে তোমার জীবনে হয়তো এমন একজন আসবে যে তোমার লাইফটাকে, পুরো জীবনটাকে পুরো বদলে দেবে। সেই রকম মেয়ে, তাকে দেখেই জীবন সঙ্গিনী করো, তাকেই বিয়ে করো, আর বাবা মার দেখাশোনা করো। তোমার কি আর কোনো সমস্যা আছে? না, আর কোনো সমস্যা নেই। আপনি যা উপকার করেছেন আমার, এই উপকার আমি কখনো ভুলব না। ভাই একটা কথা বলি, ভাগ্যিস আজকে তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল, হয়তো সবটাই ওনার খেলা। আমি বা আজকে এই রাস্তা দিয়ে যাবো কেন, আর তোমার সঙ্গে আবার দেখা হবে কেন, আর তোমাকেই বা আমি কি করে এরকম বাঁচালাম। দেখো একটা কথা বলি তোমাকে, তোমার নামটাই তো জানা হয়নি, কি নাম জানো তোমার? আমার নাম প্রবীর। প্রবীর। দেখো প্রবীর, একটা কথা বলি, এই যে তোমার এতগুলো সমস্যা বললে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু কোনো সমস্যা না। এই প্রত্যেকটা সমস্যায় কিন্তু উপরওয়ালা তোমাকে সৃষ্টি করে পাঠিয়েছে তোমাকে দেখার জন্য, পরীক্ষা করার জন্য, যাতে তুমি এই কঠিন সময়েও ঠিক থাকতে পারো কিনা, বেঁচে থাকতে পারো কিনা, টিকে থাকার যে লড়াই সেটা করতে পারো কিনা। আমি কে? আমি তো কেউ না। আজকে আমার জায়গায় অন্য কেউ হলো তোমাকে হয়তো বাঁচাতো, কিন্তু এই কথাগুলো হয়তো বলতো না, যে কথাগুলো আমি তোমাকে আজকে বলছি। দেখো ভাই একটা কথা বলি প্রবীর, তুমি চলে গেলে না, তোমার আত্মীয় স্বজনরা ওই কি বলে, ওই 2-3 দিন মতো তারা কাঁদবে, ঠিক আছে? কেউ কেউ হয়তো মানে বলবে যে আফসোস করবে, এই ছেলেটা খুব ভালো ছিল, অল্প বয়সে চলে গেল, এই একটু কুমড়ের চোখের জলের মতো একটু অশ্রু বিসর্জন করবে, কিন্তু মন থেকে কিন্তু সেরকমভাবে কি হবে না। ওই 4-5 দিন হওয়ার পরে ওই তোমার শ্রাদ্ধ খেলো, তোমার শ্রাদ্ধেতে যখন খাবারগুলো যেগুলো দেবে তার মধ্যে যদি একটু নুন কম হয়, সেটাও কিন্তু বিচার করবে, না সবই ঠিক ছিল, খাবার একটু লবণ কম ছিল, ওই আত্মীয়টাই কিন্তু করবে বিচারগুলো, ঠিক আছে? তুমি তো তখন থাকবে না, কষ্টটা কে পাবে? তোমার বাবা মা, তোমার বন্ধু বান্ধব। আজকে যারা তোমাকে ব্লক লিস্টে ফেলে দিয়েছে, ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিয়েছে, ব্লক করে দিয়েছে, তারাও কিন্তু তোমাকে নিয়ে বেশি ভাববে না। ভাববে যে আমাদের মধ্যে একটা ছিল বন্ধু বান্ধব, মানে প্রবীর বলে একটা ছেলে ছিল, একসময় অনেক পয়সা ছিল, ডিএসএলআর ছিল, বাইক ছিল, তারপরে নিকম্মা, কিছু করলো না, হঠাৎ করে সবকিছু শেষ করে ফেললো, সুইসাইড করে নিজেকে কাপুরুষের মতো জীবনটাই বিসর্জন দিল। তারা কিন্তু আড়ালে আবদালে হাসতো তোমাকে নিয়ে। তোমার কিন্তু তার জন্য, তোমার কিন্তু মানে তোমার জন্য কিন্তু তাদের কোনো কিন্তু যায় আসবে না। আর তোমার গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কা, হ্যাঁ, ও কিন্তু তোমাকে একবারও মনে করবে না। প্রিয়াঙ্কা কিন্তু অন্য একটা ওই সরকারি চাকরিওয়ালা, টাকওয়ালা, অনেক পয়সাওয়ালা একজন কাকুকে বা আমার পছন্দ করা মেয়েকে দেখে, মানে ছেলেকে দেখে বিয়ে করবে, দিয়ে সুখে শান্তিতে ঘরকন্যা করবে। তার মনেও কিন্তু একবারের জন্য এই প্রবীরের প্রতি ভালোবাসাটা উকি মেরে দেখবে না। তাহলে যাবে কার? যাবে তোমার ওই হ্যান্ডিক্যাপ বাবা,
প্যারালাইজড বাবার আর মায়ের, তারা ভালো থাকতে পারবে? তারা কি সুখে থাকতে পারবে? প্রতিটা মুহূর্তে তাদের একটা যন্ত্রণা হবে, তারা যেন বেঁচে থাকার না, তারা যেন ভগবানের কাছে বলবে, ভগবান আমাকে কি করলে, আমার জোয়ান ছেলেটাকে আমার কাছ থেকে, আমাদের বুক থেকে কেড়ে নিলে। তারা কষ্ট পাবে। তুমি কি চাও যে তুমি চলে যাওয়ার পরে সেই সমস্ত মানুষগুলোও চলে যাক, তারা কষ্ট পাক? পাবে তো শুধুমাত্র এই দুটো প্রাণী। তারা কি দোষ করেছে? তোমাকে জন্ম দিয়ে কোনো পাপ করেছে? করেনি তো। আর তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছিল এই সমস্ত মানুষের জন্য, বাবা মায়ের জন্য বাঁচো, বাবা মায়ের জন্য, তাদেরকে দেখাশোনা করো আর জীবনে সফল হও। ভাই, তোমাকে একটা জিনিস দিচ্ছি আমি উপহার হিসাবে। দাদা বলে ডেকেছো? উপহার? হ্যাঁ। আমাকে উপহার অনেকদিন হলো কেউ দেয়নি। আমি দিচ্ছি। আর এই উপহারটা কিন্তু তুমি বাজারে কিছু পয়সা দিলে হয়তো কিনতে পারবে, কিন্তু তার মূল্যটা কিন্তু অমূল্য। তার মূল্য কিন্তু তুমি বিচার করতে পারবে না। আমার শিবজির দেওয়া এই রুদ্রাক্ষ, এটা আজকের থেকে তোমার কাছে থাকলো, তুমি পড়বে। আর সোমবার করে স্নান টান করে শুদ্ধ হয়ে শুদ্ধ বসনে এটা কিন্তু পড়বে, ঠিক আছে? আর এই যে হনুমান চালিসা, প্রভু সে হনুমানজি এই তোমার মার্গদর্শন করবে। আর এই যে শ্রী রামচন্দ্র সীতামা, এদেরকেও স্মরণ করবে। এটা রাখো। প্রতি মঙ্গলবার শুদ্ধ বসনে লাল বসন পরে সামান্য যদি ছোলা, বাতাসা, লাড্ডু থাকে, এটাকে প্রভুর কাছে প্রণাম করো, এটা দিয়ে, ঠিক আছে? ধন্যবাদ দাদা। এটা পড়বে। আর এখন চোখ বন্ধ করে প্রভু শ্রীরামচন্দ্রজি এবং মহাবলী হনুমানজির তুমি নাম জপ করবে। বলো, শ্রী রামচন্দ্রজি কি জয়, শ্রী রামচন্দ্র की जय की जय, শ্রী হনুমানজি কি জয়। श्री हनुमान जी की जय। বলো, श्री रामचंद्र की जय, श्री हनुमान जी की जय, श्री रामचंद्र जी की जय, श्री हनुमान जी की जय, श्री रामचंद्र जी की जय, श्री हनुमान जी की जय, श्री रामचंद्र जी की जय, श्री हनुमान जी की जय, श्री रामचंद्र जी की जय। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर, रामदूत अतुलित बलधामा, अंजनी पुत्र पवन सुत नामा। দাদা 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 একবার শুনুন, দাদা দাদা একবার শুনুন, দাদা। কিরে প্রবীণ, কেমন আছিস? হ্যাঁ ভালো আছে। কাউকে কোনো সময় ভালো আছে? ভালো আছিস? আসছি। তোর সাথে একটা কথা শুনি। বাই। আরে আমি আমার লাইফটাকে চেঞ্জ করতে পেরেছি। হ্যাঁ, সত্যি আমি আমার লাইফটাকে চেঞ্জ করতে পেরেছি। আমি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ইগনোর করতে শিখে গেছি। কারণ যেখানে টাকা নেই সেখানে কিচ্ছু নেই। সবাই ঠিক কথাই বলে, টাকাই জীবনের সব থেকে বড় সম্পদ। নিজের মনুষ্যত্ববোধ এবং ইগনোর, যদি আমি ইগনোর করতে শিখে যাই তবে সব ঠিক হয়ে যাবে। আর সব কিছু শিখেও গেছি। এইরকমই হওয়া দরকার প্রত্যেকটা সমাজের মানুষকে।